নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরপিএফ নিয়োগ 2024 আরপিএফে আবেদন করার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জেনে নাও। এই প্রশ্নগুলো তোমাদেরই করা প্রশ্ন, তোমরা অনেকেই আমাকে মেল করেছিলে, সেই মেলেরই প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে তোমাদের দিচ্ছি। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তার জন্য ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো, কারণ নিত্য নতুন চাকরির খবরের সাথে সাথে অথেন্টিক প্রপার ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করেছি, তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল যে পিডিএফটা সেখানে। তো বন্ধুরা, তোমাদের প্রথম যে প্রশ্নটি সেই প্রশ্নের উত্তর আমি দেব, যেখানেই বলা হচ্ছে যে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, অর্থাৎ পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারা কি আবেদন করতে পারবে, যেটি এসআই হোক বা কনস্টেবল, তারা কোন পদের জন্য আবেদন করতে পারবে? এর উত্তরটা তোমাদের বলছি। দেখো এখানে দেখো তোমাদের 6 নম্বর প্যারাটাইপ কিন্তু বলা আছে যে মেডিকেল ফিটনেস, যেখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট। ক্যান্ডিডেট হু আর ফাউন্ড মেডিকেলি আনসুইটেবল ফর দ্য পোস্ট শ্যাল নট গিভেন এনি অল্টারনেট অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মেডিকেলি কিন্তু ফিট হতে হবে। এছাড়াও তোমাদের এখানে যেটা স্পষ্টভাবে বলা আছে, যখন তোমাদের এই তোমরা যে যোগ্যতার জায়গাটায় যখন যাবে, এখানে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখো তোমাদের ক্যাটাগরি 1 কনস্টেবলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারা কি সুইটেবল অর নট। তো এখানে দেওয়া আছে নট সুইটেবল, তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে যে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো চলো দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন কোন ক্যান্ডিডেটদের পিইটি দিতে হবে না, কোন কোন ক্যান্ডিডেটদের পিইটি দিতে হবে না। তো এখানে দেখো তোমাদের 2 নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এক্স সার্ভিসম্যান যারা আছে শ্যাল বি এক্সেম্পটেড, অর্থাৎ তাদের ছাড় দেওয়া হয়েছে পিইটি থেকে, তাদের পিইটি দিতে হবে না এক্স সার্ভিসম্যানদের। ঠিক আছে, তো এইটি হলো তোমাদের দ্বিতীয় যে প্রশ্নের উত্তর। আচ্ছা, তৃতীয় প্রশ্ন যেটা ছিল সেটি হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলায় থাকবে কি থাকবে না। তো দেখো কোশ্চেন ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদের বলে দিচ্ছি, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলায় থাকবে কি থাকবে না। কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলায় থাকবে কি থাকবে না 14.1 প্যারাটা এখানে দেখো, এখানে বলা হচ্ছে মিডিয়াম অফ এক্সামিনেশন, যেখানে কোশ্চেন সিবিটি যে পরীক্ষা হবে সেই সিবিটি এক্সামের যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা হয়েছে যে ইংলিশ, হিন্দি এবং 13 রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে, যেখানে আসামিজ আছে, বেঙ্গলিও আছে। অর্থাৎ বুঝতে পারছো তোমাদের বাংলা ভাষাতেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো তৃতীয় প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে গেলে। এবার হচ্ছে চতুর্থ প্রশ্নের উত্তর। তো চতুর্থ প্রশ্নটি কি, চোখে চশমা, নকনি, ফ্ল্যাট ফুট বা কালার ব্লাইন্ডনেস যদি সমস্যা থাকে তারা কি আবেদন করতে পারবে কি পারবে না, তো সেটাও তোমাদের দেখাবো। 4 নম্বর যে প্রশ্নের যেটি উত্তর সেটি হচ্ছে তোমাদের এখানে দেয়া আছে, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস। তো এখানে দেখো B1 ক্যাটাগরি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, তোমাদের B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা অনেকেই জানো, আমার এই রিলেটেড ভিডিও আছে, সেখানে তোমরা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখে নিতে পারো। আমি তবুও এখানে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যে তোমাদের B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কি আছে, সেখানে বলছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, ভিজুয়াল স্ট্যান্ডার্ড যেটি ডিস্টেন্স ভিশন 6-9-6-12, অর্থাৎ একটি চোখে 6-9 আর একটি চোখে যদি 6-12 হয় তাহলেও কিন্তু হবে। এখানে বলছে উইথ অর উইদাউট গ্লাস, অর্থাৎ চোখে চশমা থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, পাওয়ার অফ লেন্স, কিন্তু একটা কন্ডিশন আছে, পাওয়ার অফ লেন্স নট টু এক্সিড 4 ডায়োপ্টার, অর্থাৎ 4 ডায়োপ্টারের বেশি কিন্তু হলে হবে না। ওকে, এখানে বলছে নিয়ার ভিশনের ক্ষেত্রে বলছে 0.6 উইথ অর উইদাউট গ্লাস। এখানে আরেকটি কথা যেটা বলা হচ্ছে কালার ভিশন যদি তোমার সমস্যা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। কালার ভিশন, বাইনেকুলার ভিশন, ফিল্ড ভিশন, নাইট ভিশন এইসব টেস্ট কিন্তু তোমার হবে B1 ক্যাটাগরিতে। ওকে, আচ্ছা, যে এখানে যে মেডিকেলি ব্যাপারটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী তোমাদের থাকতে হবে, সেটি চোখের ব্যাপারে তোমাদের ক্লিয়ার হয়ে এলো। তো এখানে দেখো যাদের যাদের ফ্ল্যাট ফুট আছে, নকনি আছে, স্কুইন্ট আইজ মানে হচ্ছে টেরা চোখ যাদের আছে, বা কালার ব্লাইন্ডনেস আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। তারা আবেদন করলে পরবর্তী যখন তোমাদের মেডিকেল যে হবে
ফাইনালি যখন মেডিকেল হবে তখন কিন্তু তোমাদের বাদ পড়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। অর্থাৎ তোমাদের এই এত কষ্ট করে তোমরা মেডিকেলে যাবে, সেখানে গিয়ে যদি তোমরা রিজেক্ট হয়ে যাও সেটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। তো এইগুলো যদি তোমার থাকে, ফ্ল্যাট ফুটের সমস্যা, নকনি, স্কুইন্ট আইস বা কালার ব্লাইন্ডনেসের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করো না। কালার ব্লাইন্ডনেসের অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। যদি তোমার সমস্যা না থাকে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ফ্ল্যাট ফুটের ব্যাপারে বা নকনির ব্যাপারে এই টেস্ট রিলেটেড যদি তোমরা আলাদা করে কোনো ভিডিও যদি চাও তাহলে আমাকে বলবে, আমি একদম কমপ্লিট ফ্ল্যাট ফুটটা কী, নকনিটা কী, সেটা আমি একদম পুরো ছবি দেখিয়ে দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও একটা মেডিকেল স্ট্যান্ডার্ডের রিলেটেড, যেটার মধ্যে সম্পূর্ণ থাকবে মানে কী কী মেডিকেলে হয়, তো সেগুলো সম্পূর্ণ তোমাদের আমি একদম কমপ্লিটভাবে তোমাদের বুঝিয়ে দেবো, ওকে। তো পরবর্তী যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে তোমাদের 5 নম্বর যে প্রশ্ন, সেটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেটরা ইবিসি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা কিন্তু অনেকেই গন্ডগোল করছে। আমি যেটা এলপি টেকনিশিয়ানের জন্য আমাকে অনেকে তোমরা মেল করেছিলে যে স্যার আমি ভুল করে ওবিসির জায়গায় ইবিসি করে ফেলেছি, তো আমার কি হবে, আমি তো ভুল করে ফেলেছি, এখন কি করতে পারি। তো দেখো তোমাদের এই ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। তো মেন পেজে আগে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে 7.3 নম্বর প্যারাতে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে ইবিসি। ইবিসি মানে হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, আর ওবিসি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের। এই জায়গাটা কিন্তু অনেকের কনফিউশন হয়ে যায়। এবার দেখো ইবিসি সার্টিফিকেট তারাই বার করতে পারবে যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে বছরে যাদের ইনকাম মানে 50,000 টাকার কম, যাদের বছরে ইনকাম মানে তারা খুবই গরিব, তাদের ক্ষেত্রে বলছে তারাই কিন্তু ইবিসি সার্টিফিকেট বার করতে পারবে। বা ইবিসি তোমরা যে সার্টিফিকেট তোমাদের এখানেই অ্যাটাচ করা আছে সেটাকে তোমাদের কিন্তু এই যে তহসিলদার বা তোমাদের ইউনিয়ন মিনিস্টার, এনি পার্সন এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, তারপর বিপিএল কার্ড, এইগুলো কিন্তু তোমাকে শো করতে হবে, এগুলো থাকতে হবে, ঠিক আছে। অথবা তোমাদের ইজ্জত এমএসটি ইস্যুড বাই রেলওয়ে, এগুলোর মধ্যে যে কোনো তোমাদের থাকতে হবে এবং ডকুমেন্টস থাকতে হবে এবং ভ্যালিড ইনকাম সার্টিফিকেট থাকতে হবে এবং যেটা ইস্যুইং অথরিটি দ্বারা তোমাদের স্ট্যাম্প মেরে সই করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এটা গ্র্যান্টেড হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, ইবিসি করলে তোমরা কিন্তু ফিজে জাস্ট ছাড়টা পাচ্ছ, আর কিন্তু কোনো ছাড় কিন্তু নেই, মানে এজেতে ছাড় নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে কোয়ালিফিকেশানে তো এমনিতেই ছাড় থাকে না। আচ্ছা, এর ছাড়া তোমাদের কোনো কোটা নেই, কোটা কোনো নেই। তো এই সবে তাহলে তোমার লাভটা কি আছে, শুধু আবেদন মূল্যেতে যা ছাড় আছে। তো সেক্ষেত্রে ইবিসিতে যদি তোমাদের খুব অসুবিধা না থাকে তাহলে ইবিসিতে কিন্তু আবেদন করো না, ইবিসিতে আবেদন করে কিন্তু কোনো লাভ নেই। তার থেকে ভালো হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যারা আছো তারা যদি এরকম মানে খুবই যদি গরিব প্রার্থী যদি হয়ে থাকো, যার 50,000 টাকার কম যাদের বার্ষিক ইনকাম, তারা কিন্তু মানে ইউআর প্রার্থী যারা, তারা ইবিসিতে আবেদন করতে পারে, তাদের কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না। বাট তুমি যদি ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে ইবিসিতে আবেদন করে তোমার কিন্তু কোনো ফায়দা কিন্তু নেই, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার থাকাটা দরকার, তো সেটা আমি তোমাদের ক্লিয়ার করলাম, ওকে। আচ্ছা, তো চলো তোমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে একজন প্রার্থী এসআই এবং কনস্টেবল দুটি পদের জন্যই আবেদন করতে পারবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলে যাচ্ছি আমি মেন পেজে, সেখানে চলে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের যেটা বলে রাখি সেটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে তোমরা জানো কোয়ালিফিকেশান কি আছে, মাধ্যমিক, ওকে। আর এসআই এর ক্ষেত্রে কোয়ালিফিকেশান কি আছে, গ্র্যাজুয়েশন, ওকে, গ্র্যাজুয়েশন আছে। তাহলে সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন করা আছে তারা তো মাধ্যমিক করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেই তো গ্র্যাজুয়েশন করবে, তাহলে তারা কনস্টেবলের জন্যও যোগ্য, তারা এসআই এর জন্যও যোগ্য, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে 1.5 প্যারাতে, দেখো ক্যান্ডিডেট হু সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, মানে ধরো একটা অ্যাপ্লিকেশনের একাধিক অ্যাপ্লিকেশন যদি তুমি করো, ধরো কনস্টেবলের জন্যই তুমি ধরো 2-3টে অ্যাপ্লিকেশন করে ফেললে, ব্যাপারটা ভালো করে বোঝো, তাহলে কিন্তু মানে আলাদা আলাদা বোর্ডে তুমি আবেদন করে ফেললে, সেখানে বলছে সামুডালি রিজেক্টেড হয়ে যাবে, উইল বি ডিবার্ড
ফ্রম অল ফিউচার এক্সামিনেশন অফ আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, অর্থাৎ আরআরসি বা আরআরবির ভবিষ্যতে কোনো রকম পরীক্ষা কিন্তু তুমি দিতে পারবে না, তোমার ক্যান্ডিডেচার সম্পূর্ণরূপে কিন্তু তোমাকে বাতিল করে দেওয়া হবে। তো এই জায়গাগুলো কিন্তু তোমরা মাথায় রাখতে হবে। তোমরা এডিট করতে পারছো, যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা এডিট করতে পারবে, কিন্তু তোমরা কিন্তু একাধিক আবেদন কিন্তু করবে না, ঠিক আছে? অনেকে আছে বারবার করে যাচাই করার জন্য যে কত ওখানে কত ভ্যাকেন্সি, মানে কত রেজিস্ট্রেশন হলো সেটা জানার জন্য অনেকে একাধিকবার আবেদন করে ফেলে, সেইটা কিন্তু ভুল, ঠিক আছে? সেটা কিন্তু একদম করবে না। যেখানে আবেদন করবে একদম সুনির্দিষ্ট করে সেই বোর্ডে কিন্তু তোমরা আবেদন করবে বা সেই জোন হয়ে কিন্তু তোমাদের আবেদন কিন্তু করবে। ওকে, তো এই জায়গাগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সব সিলেক্টেড যে টপিকগুলো যেগুলো তোমাদেরই প্রশ্ন আমি তোমাদের উত্তর স্বরূপে ভিডিও করে আমি দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদের পরবর্তী যে প্রশ্নটি 7 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে আরপিএফ এর ট্যাটু অ্যালাউড অর নট। আরপিএফ এ কি ট্যাটু অ্যালাউ? তো দেখো এই ব্যাপারটা তোমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে বিএসএফ, ঠিক আছে, বিএসএফে যারা কাজ করে বা সিআইএসএফে যারা কাজ করে বা আর্মিতে যারা আছে, এমনি ইন্ডিয়ান আর্মিতে যারা আছে, এই সব যেসব গুরুত্বপূর্ণ যেগুলো মানে ডিফেন্স সার্ভিসে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাটু অ্যালাউ নয়, ট্যাটু অ্যালাউ নয়, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাটু নট অ্যালাউড। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন যেটি সেটি আরপিএফ এর ক্ষেত্রে কি স্যার অ্যালাউ আছে? তো আরপিএফ এর ক্ষেত্রে কিন্তু অ্যালাউ আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। আমি নিজেও প্রশ্ন করেছি, নিজেও একটা জিজ্ঞেস করেছি আরপিএফ এর, হ্যাঁ আমাদের পরিচিতর মধ্যেই একজন আরপিএফ এ কাজ করে, তাকে আমি জিজ্ঞেস করেছি, সেও কিন্তু বলল যে আমার হাতেতে ট্যাটু ছিল বাট কোনো অসুবিধা কিন্তু হয়নি, আমাদের কিছুই বলেনি। অনেক জায়গায় অনেকে বলছে যে রিমুভ করে দিতে বলে। যদি দেখো তোমার যদি ব্যক্তিগত তোমার যদি মনে হয় যে তুমি ওটা রিমুভ করতে পারবে, সেটা অনেক কষ্টকর ব্যাপার, যদি তুমি মনে করো যে রিমুভ করতে পারবে তো সেটা তুমি করে যেতে পারো, অসুবিধা কিছু নেই। বাট ওইটার জন্য যে তোমাকে একদম রিজেক্ট করে দেওয়া হবে, মানে একদম তোমাকে বাতিল করে দেওয়া হবে বা আনফিট করে দেওয়া হবে বা কোনো রকমভাবে ক্যান্সেল করে দেওয়া হবে, এরকম কিন্তু কোনো খবর কিন্তু নেই। অর্থাৎ এই জায়গাটা তোমাদের ক্লিয়ার যে ট্যাটু কিন্তু অ্যালাউড আছে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, তো পরবর্তী যেটি প্রশ্ন সেটি হচ্ছে 8 নম্বর সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে অপূর্ণ ফিমেল প্রার্থীর ভ্যাকেন্সি কি মেল প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি একদম অফিসিয়ালিভাবে তোমাদের দেখাবো, এই জায়গাটা তোমাদের অফিসিয়ালিভাবে আমি দেখাবো, দাঁড়াও। তো এখানে দেখো তোমাদের প্রশ্নের উত্তর এখানেই আছে, নোট নাম্বার 1-এ এখানে দেখতে পাচ্ছ যে এক্স সার্ভিসম্যান আর ফিমেল ক্যান্ডিডেট, তোমরা অনেকেই জানো যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 15% ভ্যাকেন্সি, যা টোটাল ভ্যাকেন্সি তার 15% সংরক্ষিত থাকবে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 10% সংরক্ষিত থাকবে, ঠিক আছে? তাহলে 10 আর 15% মানে 25%। এই 25%-এ যদি উপযুক্ত ক্যান্ডিডেট না পাওয়া যায়, মানে ধরো ফিমেল ক্যান্ডিডেট হলেই তো তাদের ওই ভ্যাকেন্সিতে নিয়ে নেওয়া হবে না, মানে ফিল করে দেওয়া হবে না, এখানে তাকে যোগ্যতা ক্লিয়ার করতে হবে, অর্থাৎ তাকে পিইটি ক্লিয়ার করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, সিবিটি ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, পিএমটি ক্লিয়ার করতে হবে, এই এতগুলো স্টেপ তাদের ক্লিয়ার করতে হবে। এবং সেগুলো ক্লিয়ার করতে গিয়ে দেখলো যে ভ্যাকেন্সি আছে কিন্তু উপযুক্ত ক্যান্ডিডেট নেই, তখন কি হবে? তাহলে এই যে 631টি মতো শূন্যপদের মধ্যে তাহলে কি মেল ক্যান্ডিডেটরা কি আবেদন মানে তাদেরকে দিয়ে পূরণ করে দেওয়া হবে ভ্যাকেন্সিটা? তো এই জায়গাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলছে দ্য ভ্যাকেন্সিজ ফর এক্স সার্ভিসম্যান ফিমেল রিমেনিং আনফিল্ড, বুঝতে পারছো, আনফিল্ড ফর 1 to suitable ex-serviceman female during the recruitment shall be filled up by the suitable male candidate existing the guidelines। অর্থাৎ যারা যারা মেল ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ওই যে ফিমেল ক্যান্ডিডেটের যে ভ্যাকেন্সি যদি খালি পড়ে থাকে এবং এক্স সার্ভিসম্যানের যে শূন্যপদ যেটা খালি পড়ে থাকবে সেটাকে কিন্তু মেল ক্যান্ডিডেটরা ফিল করতে পারবে। ওকে, তো এই জায়গাগুলো কিন্তু এখানে সম্পূর্ণরূপে কিন্তু ক্লিয়ার করা আছে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এরা কিন্তু কোনো রকমভাবে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটাকে কোনো রকমভাবে হোল্ড করে রাখবে না যে পরবর্তী ভ্যাকেন্সির সঙ্গে মার্চ করে দেবে, ঠিক আছে, যেটা আমরা আগের অনেক রিক্রুটমেন্টে দেখেছি।
তো সেটা কিন্তু এখানে হবে না। এখানে যা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিটাকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফিল করে নেওয়ার প্রচেষ্টায় রেল আছে। তো এটি একটা ভালো একটা অপরচুনিটি প্রত্যেকের জন্য। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন। তোমাদেরই প্রশ্ন, তোমরা অনেকেই আমাকে মেল করেছিলে এবং তোমাদের আমি কমেন্টও রিড করি, সেই কমেন্ট থেকে কিন্তু আমি এই প্রশ্নগুলো পেয়েছি যে তোমাদের অনেকের অসুবিধা হচ্ছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক প্রপার ইনফরমেশন প্রোভাইড করার প্রয়াস রাখে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।